এমএস এক্সেলের পরবর্তী অংশ পৃষ্ঠা 303 অ্যাভারেজ ম্যাক্সিমাম আর মিনিমামে ব্যবহার করা। আপনারা যদি কিছু ব্যক্তিদের রেঞ্জ G5:G14 এর মাঝে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের সবথেকে বেশি গড়পড়তা সবথেকে কম সেলের ব্যাপারে জানতে চান, তাহলে আপনারা ফাংশনে ব্যবহার করতে পারবেন। যেমন অ্যাভারেজ, ম্যাক্সিমাম আর মিনিমাম এই প্রকারের গণনার জন্য আপনারা প্রত্যেক ব্যক্তি এই মাসে করা মোট সেলের টোটাল করতে হবে আর সেটাকে পরের পেজে স্ক্রিনে প্রদর্শিত হওয়া কলামে এন্টার করতে হবে। ডিফল্ট রূপে এক্সেলের ডাটা গণনা করার জন্য ফর্মুলা সামিল থাকে, যেটাকে ফাংশন বলা হয়। এইটি ফাংশনে কোনো একটা ভ্যালু প্রাপ্ত করে আর সেটার উপর কাজ করার পর সেলকে রেজাল্ট ফিরিয়ে দেয়। ফাংশনে আপনাদের দ্বারা ব্যবহার করা ভ্যালুকে আর্গুমেন্ট বলা হয়। সকল ফাংশন আর ইকুয়াল সাইন দিয়ে শূন্য হয়। ফাংশন নেমের পর আর্গুমেন্ট ব্র্যাকেটের মধ্যে থাকে। উদাহরণ হিসেবে ফাংশন ইকুয়াল সাইন্স AVERAGE ফার্স্ট ব্র্যাকেট G5:G14 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজের ফাংশনের নাম হচ্ছে অ্যাভারেজ AVERAGE আর আর্গুমেন্ট ফার্স্ট ব্র্যাকেট G5:G14 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজের মাঝের রেঞ্জে রয়েছে। পৃষ্ঠা 304। এক্সেল আপনাদের নিম্নলিখিত 5 পদ্ধতির মধ্যে যে কোনো একটার দ্বারা ফাংশন এন্টার করার অনুমতি প্রদান করে। অর্থাৎ এক্সেলে আপনারা এই 5 পদ্ধতির মধ্যে যে কোনো একটা ব্যবহার করে ফাংশন এন্টার করতে পারবেন। কিবোর্ড বা মাউস, ফর্মুলা বারে ইনসার্ট ফাংশন বক্স, অটোসাম মেনু, ইনসার্ট মেনুতে ফাংশন কমান্ড, সেলের সমান চিহ্ন টাইপ করা, ফর্মুলা বারে নেমে বক্স এরিয়া থেকে ফাংশন সিলেক্ট করা, এগুলির মধ্যে যে কোনো একটা পদ্ধতি ব্যবহার এই জিনিসটার উপর নির্ভর করবে যে আপনাদের টাইপিং স্পিড কেমন আর ফাংশনের নাম আপনারা কতটা মনে রাখতে পারবেন। বেশ কিছু নাম্বারে গড় বার করা। অ্যাভারেজ ফাংশন কোন সেল রেঞ্জে সকল নম্বরকে যোগ করে অর্থাৎ সেগুলো মোট যোগফল ব্যবহার করে সেটাকে সেল রেঞ্জের নম্বরের সংখ্যা দ্বারা ভাগ করার পরে প্রাপ্ত সংখ্যা জানায়। যেখানে আপনারা অ্যাভারেজ G16 প্রাপ্ত করতে চান সেই সেলে ক্লিক করুন আর অ্যাভারেজ টাইপ করুন। এরপর সেই প্রথম G5 সেলে ক্লিক করুন যেখান থেকে আপনারা অ্যাভারেজ প্রাপ্ত করতে চান। এখান থেকে আপনারা মাউস পয়েন্টারকে ড্র্যাগ করে সেই সেল G14 পর্যন্ত নিয়ে যান। এখান পর্যন্ত আপনারা অ্যাভারেজ প্রাপ্ত করুন। এই রেঞ্জের চারপাশে এক মার্ক করা বক্স তৈরি হয়ে পড়বে। আপনারা যখন E5 সেলে ক্লিক করবেন, যখন এক্সেল G5কে বা ব্র্যাকেটে ফর্মুলা বারে প্রদর্শিত করবে, G5 সেলের চারপাশে এক মার্ক করা বক্স সেল তৈরি হয়ে পড়বে। আপনারা যখন ড্র্যাগ করা বন্ধ করবেন তখন এক্সেল কোলন সেই সেলের ওপর সেল রেফারেন্স প্রদর্শিত করবে যেখানে মাউস পয়েন্টার রয়েছে। 2. এন্টার বাটনে ক্লিক করুন। এক্সেল রেঞ্জ G5:G14 পর্যন্ত 10 নম্বরের গড়পড়তা বার করে নেবে আর G16 সেলে সেটার পরিমাণ 140,800 প্রদর্শিত করে দেবে। ফর্মুলা বারে ফর্মুলা দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠা 305। কোনো নির্দিষ্ট নাম্বারে অ্যাভারেজে গণনা করার সময় রেঞ্জ আর্গুমেন্টকে ফাংশন নেমের পর ব্র্যাকেটে সামিল করা উচিত। আপনারা যখন এন্টারে চাপ দেন তখন এক্সেল অ্যাভারেজ ফাংশনকে পুরো করার জন্য আপনি থেকেই সঠিক ব্র্যাকেট নির্দিষ্ট করে দেয়, কিন্তু আপনারা যখন পয়েন্ট মোডে ব্যবহার করেন তখন আপনারা এন্ট্রি পুরো করার জন্য অ্যারো বাটনে ব্যবহার করতে পারবেন না। পয়েন্ট মোডে অ্যারো বাটন সেই রেঞ্জে সিলেক্ট করা সেল রেফারেন্স পরিবর্তিত হয়ে পড়ে যেটা আপনারা গণনায় সামিল করতে চান। ইনসার্ট ফাংশন বক্সে ব্যবহার করে উচ্চতম অঙ্ক জানা। এর আগের পেজে করা আলোচনা অনুসারে আমরা কোনো ব্যক্তি দ্বারা প্রদত্ত হাইয়েস্ট সেল, উচ্চতম সেল অথবা সব থেকে বেশি সেলের গণনাও করতে পারবো। সেল G17কে সিলেক্ট করুন। রেঞ্জ G5:G14 এর মাঝের উচ্চতম ম্যাক্সিমাম নাম্বার জোন। এক্সেলে ম্যাক্স ফাংশন নামক এক ফাংশন থেকে যেটা সেল রেঞ্জের মাঝে ম্যাক্সিমাম সব থেকে বেশি নাম্বার জানার কাজে সহায়তা করে। আপনারা যে কিবোর্ডে ব্যবহার করে ম্যাক্সিমাম ফাংশন এন্টার করতে পারবেন। এছাড়া পয়েন্ট মোডে যেমনটি এর আগের পেজে জানানো হয়েছে, ফর্মুলা বারে ইনসার্ট ফাংশন বক্সে ব্যবহার করে আপনারা ফাংশন এন্টার করার বৈকল্পিক পদ্ধতি গ্রহণ করতে পারবেন। এটা নিম্নলিখিত পদক্ষেপ দ্বারা দেখানো হয়েছে। 1. সেই সেলকে সিলেক্ট করুন যেখানে আপনারা ম্যাক্সিমাম সব থেকে বেশি নাম্বার এন্টার করতে চান, G17। 2. ফর্মুলা বারে ইনসার্ট ফাংশন বাটনে ক্লিক করুন। 3. যখন ইনসার্ট ফাংশন ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে তখন সিলেক্ট এ ফাংশন বক্সে ম্যাক্সে ক্লিক করুন। 4. ওকে বাটনে ক্লিক করুন। ইনসার্ট আর্গুমেন্ট ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 5. যখন ফাংশন আর্গুমেন্ট ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে তখন স্ক্রিনে প্রদর্শিত নাম্বার এক বক্স রেঞ্জ নাম্বার G5:G14 টাইপ করুন। 6. ওকে বাটনে ক্লিক করুন। ফাংশন আর্গুমেন্ট ডায়লগ বক্স নাম্বার 1 বক্সে এন্টার করা রেঞ্জ G5:G14 ডিসপ্লে করে দেবে।
পুরো ম্যাক্সিমাম ফাংশন ফর্মুলা বার দেখতে পাওয়া যাবে আর রেজাল্ট পরিণাম সেল G17 ডিসপ্লে হবে। পৃষ্ঠা 306 এক্সেল রেঞ্জ G5:G14 এর মাঝে সব থেকে বেশি ভ্যালু গণনা করে নেবে, যেটা হচ্ছে 41111234 4,01,000। এটা সেল G6 এ রয়েছে আর সেল G17 এ ডিসপ্লে হবে। অটোসাম মেনুর ব্যবহার করে সব থেকে কম নাম্বার জানা। এবার আপনারা রেঞ্জ G5:G14 এর মাঝে সব থেকে কম নাম্বার জানতে পারবেন আর মিনিমাম ফাংশনে গণনা করে সেটাকে সেল G18 স্টোর করতে পারবেন। আপনারা হয় অ্যাভারেজ আর ম্যাক্সিমাম ফাংশনসের মধ্যে ব্যবহৃত কোনো পদ্ধতির মতো মিনি ফাংশন এন্টার করতে পারবেন, অন্যথা দ্বিতীয় বিকল্পের রূপে আপনারা রিবনে হোম ট্যাবে গিয়ে অটোসাম মেনুর ব্যবহারও করতে পারবেন। সেই সেলকে সিলেক্ট করুন যেখানে আপনারা সব থেকে কম নাম্বার ডিসপ্লে করতে চান, G18। 2 হোম ট্যাবে ক্লিক করুন। 3 অটোসাম বাটন ডাউন অ্যারোতে ক্লিক করুন, অটোসাম মেনু ডিসপ্লে হবে। 4 অটোসাম মেনুতে MIN মিন বাটনে ক্লিক করুন। পৃষ্ঠা 307 ফাংশন =min G16:G17 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফর্মুলা বার আর সেল G18 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রদর্শিত হবে। রেঞ্জ G16:G17 পুরো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক বক্সের রূপে হাইলাইটেড হয়ে পড়বে। এক্সেল দ্বারা আপনার থেকে সিলেক্ট করা রেঞ্জ ফার্স্ট ব্র্যাকেট G16:G17 সঠিক নয়, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এক্সেল রেঞ্জ ফার্স্ট ব্র্যাকেট G16:G17 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজকে সিলেক্ট করবে কারণ এতে নাম্বার সামিল রয়েছে, এটা সেল G18 এর পাশে রয়েছে। 4 সেল E5 সিলেক্ট করুন আর ড্র্যাগ করে 14 পর্যন্ত নিয়ে যান। ফর্মুলা বারে আর সেল E18 এ মজুদ ফাংশন নতুন রেঞ্জ E5:E14 ডিসপ্লে করবে। 5 এন্টার বাটনে ক্লিক করুন। এক্সেল রেঞ্জ G5:G14 এ সব থেকে কম ভ্যালু জেনে নেবে, যেটা হচ্ছে 2000 আর সেটাকে সেল G12 এ স্টোর করে দেবে। পৃষ্ঠা 308 সেল রেঞ্জ আর সেলকে নাম প্রদান করে। আপনারা যে ওয়ার্কশিটে কাজ করছেন তাতে সামিল সেল রেঞ্জকে আপনারা আলাদা আলাদা নাম প্রদান করতে পারেন। এর ফলে আপনাদের সেলের কন্টেন্ট চিনে নিতে অনেকটাই সুবিধা হবে। সেল রেঞ্জ সাধারণরূপে সেটার সাথে সম্বন্ধিত সেলের সমূহ হয়, আরেকটা রেঞ্জ কেবলমাত্র আরেকটা সেলেরও হতে পারে। 1 ফর্মুলা ট্যাবে ক্লিক করুন। 2 সেই রেঞ্জকে সিলেক্ট করুন যেটাকে আপনারা কোনো নাম প্রদান করতে চাইছেন। 3 ডিফাইন নেমে ক্লিক করুন। নিউ নেম ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 4 সেই রেঞ্জের জন্য কোনো একটা নাম টাইপ করুন। 5 ওকেতে ক্লিক করুন। এক্সেল সেই সেলকে নতুন নাম প্রদান করবে। পৃষ্ঠা 309 ফর্মুলায় রেঞ্জ নেমে ব্যবহার করা। ফর্মুলায় রেঞ্জ নেমকে রেফারেন্স করে আপনার পুরো সেলকে রেফারেন্স করতে পারেন। 1 ফর্মুলা ট্যাবে ক্লিক করুন। 2 সেই সেলে ক্লিক করুন যাতে আপনারা ফর্মুলা এন্টার করতে চান। 3 যে ফর্মুলা আপনারা এন্টার করতে চান সেটা প্রস্তুত করুন। যেমন আপনারা যখন ফর্মুলা রেঞ্জ ইনসার্ট করার জন্য প্রস্তুত হয়ে পড়বে তখন ইউজিং ফর্মুলাতে ক্লিক করুন। 5 রেঞ্জ নেমে ক্লিক করুন। এক্সেল আপনার থেকে রেঞ্জ নেম ইনসার্ট করে দেবে। 6 প্রয়োজন অনুসারে ফর্মুলা তৈরি করার চান, এন্টারে চাপ দিন। ফর্মুলার রেজাল্ট সেলে দেখতে পাওয়া যাবে, ফর্মুলা বারে ফর্মুলা দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠা 310 লোনের গণনা করা। বাড়ি বা গাড়ি কেনার জন্য লোন নেওয়ার সময় লোনের ব্যাপারে অন্যান্য তথ্য প্রাপ্ত করার জন্য আর প্রতি মাসে দিতে থাকা EMI এর ব্যাপারে তথ্য প্রাপ্ত করার জন্য আপনারা এক্সেল পেমেন্ট ফাংশন PMT প্রয়োগ করতে পারবেন। উদাহরণ হিসেবে আপনারা যদি বার্ষিক 5% সুদের হারে 5 বছরের জন্য 60 মাস 2 লক্ষ টাকা লোন দেন, তাহলে এর ওপর প্রতি মাসে আপনাদের কত টাকা EMI দিতে হবে সেটার গণনা করুন। 1 প্রিন্সিপাল অ্যামাউন্ট দেওয়া লোন, সুদের হার আর কত সময়ের জন্য লোন নেওয়া হচ্ছে সেইটার উপর সবকিছু টাইপ করুন। 2 যে সেলে আপনার পরিণাম প্রাপ্ত করতে পারবেন সেই সেলে ক্লিক করুন। 3 ইনসার্ট ফাংশন বাটনে ক্লিক করুন। ইনসার্ট ফাংশন ডায়লগ বক্স দেখতে পারবেন। 4 ডাউন অ্যারোতে ক্লিক করুন আর ফিনান্সিয়ালকে সিলেক্ট করুন। 5 স্ক্রল বারে ব্যবহার করে PMTতে ক্লিক করুন। 6 ওকেতে ক্লিক করুন। PNT ফাংশনে আর্গুমেন্ট ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 7 সেলে সুদের হারের সাথে ক্লিক করুন। ইন্টারেস্ট রেট এর জন্য সেল রেফারেন্স এরিয়ায় রেট নামে প্রদর্শিত হবে। পৃষ্ঠা 311 8 সুদের হারকে সময় মেয়াদ দিয়ে ভাগ করুন। উদাহরণ হিসেবে 12 টাইপ করুন। 9 সেলের সময় মেয়াদের উপর ক্লিক করুন। সময় মেয়াদের জন্য রেফারেন্স এরিয়ায় NPR নাম্বার অফ পিরিয়ডকে প্রদর্শিত করবে। 10 এই সেলে প্রিন্সিপাল অ্যামাউন্টে ক্লিক করুন। মূল অর্থের জন্য সেল রেফারেন্স এরিয়া PV
প্রেজেন্ট ভ্যালু রূপে প্রদর্শিত হবে। 11 ওকেতে ক্লিক করুন। রেজাল্ট এই সেলে দেখতে পাওয়া যাবে। ফর্মুলা বার গণনায় প্রযুক্ত প্রদর্শন করবে। পৃষ্ঠা 312 কন্ডিশনাল সংখ্যা শামিল করা। কোন ফিল্ডে কন্ডিশনাল সংখ্যা শামিল করা? কোনো ফিল্ডে বিশেষ সংখ্যাকে আইডেন্টিফাই করার জন্য আপনারা কন্ডিশনাল শামিলের উপর প্রয়োগ করতে পারেন। এর জন্য আমরা SUMIF ফাংশনে ব্যবহার করে থাকি। SUMIF 3 আর্গুমেন্টে ব্যবহার করে। নাম্বারের চেঞ্জ, এইসব নাম্বারের মাঝে অ্যাপ্লাই হতে থাকা কন্ডিশন, যে রেঞ্জে কন্ডিশন অ্যাপ্লাই হবে কন্ডিশনের সাথে ম্যাচ খাওয়া ভ্যালু পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকে। কন্ডিশনাল সামের জন্য ভ্যালু লিস্ট সৃষ্টি করুন। এই উদাহরণে আমরা সফটওয়্যার কোর্সে একত্রিত হওয়া মোট ফিজের গণনা করব। 2 সেই সেলে ক্লিক করুন যেখানে আপনারা রেজাল্ট দেখতে চান। 3 ইনসার্ট ফাংশন বাটনে ক্লিক করুন। ইনসার্ট ফাংশন ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 4 ডাউন অ্যারোতে ক্লিক করুন আর অল সিলেক্ট করুন। 5 স্ক্রল বারে ব্যবহার করুন আর SUMIF এ ক্লিক করুন। 6 ওকেতে ক্লিক করুন। পৃষ্ঠা 313 SUMIF এর জন্য ফাংশন আর্গুমেন্টস ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 7 আপনারা যে রেঞ্জে গণনা করতে চান সেটা সিরিজ টাইপ করুন, যেমন ফার্স্ট ব্র্যাকেট B4 B18 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। 8 কম্প্যারিজন অপারেটর আর কন্ডিশন টাইপ করুন, উদাহরণ হিসাবে ইকুয়াল সফটওয়্যার। 9 যদি কন্ডিশন ম্যাচ করে তাহলে যে সিরিজের সাম করতে হবে সেটার রেঞ্জ টাইপ করুন, উদাহরণ হিসেবে C4 C18। 10 ওকেতে ক্লিক করুন। ফর্মুলার সাথে রেজাল্ট সেলে দেখতে পাওয়া যাবে। ফর্মুলা বার গণনায় প্রযুক্ত ফর্মুলা প্রদর্শন করবে। পৃষ্ঠা 314 টাইম ক্যালকুলেশন। দুটি সময়ের মাঝে করা কাজের মোট ঘন্টার গণনাও আপনারা করতে পারবেন। এর সাথে আপনারা দুটি সময়ের মাঝে পার্থক্য প্রাপ্ত করতে পারবেন। এই জন্য আপনাদের সাথে AM আর PMও টাইপ করতে হবে, যেটার দ্বারা এক্সেল এটাকে আপনার থেকে ব্যবস্থিত করে দেবে। 1 সেলে প্রথম টাইপ এন্টার করুন। 2 সেলের দ্বিতীয় টাইপ এন্টার করুন। 3 সেই সেলে ক্লিক করুন যেখানে আপনার রেজাল্ট চান। 4 ইকুয়াল সাইন টাইপ করুন। 5 দ্বিতীয় টাইমের সেলে ক্লিক করুন, উদাহরণ হিসেবে অ্যারাইভাল টাইম। 6 মাইনাস চিহ্ন টাইপ করুন। 7 প্রথম সাইনের সেলে ক্লিক করুন, উদাহরণ হিসেবে মাইনাস ডিপারচার টাইম। 8 কিবোর্ডে এন্টারে চাপ দিন। সেল এই দুটি সময়ের মাঝের ঘন্টা মিনিট ডিসপ্লে করবে। অন্য সেলেও আপনারা এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন। পৃষ্ঠা 315 ডেট ক্যালকুলেশন তারিখ গণনা। আপনারা দুটি তারিখ ডেটের মাঝে করা কাজে মোট দিনের সংখ্যাও জানতে পারবেন। এই জন্য আপনারা ডাটা ফাংশনে ব্যবহার করতে পারবেন। ফাংশন আর্গুমেন্ট স্টার্ট ডেট অ্যান্ড ডেট শামিল থাকে আর কখনো কখনো এর মাঝে পড়া ছুটিও এতে শামিল থাকে, যেটা দুটি তারিখের মাঝে পড়া কাজের দিনের সংখ্যাকে আপনার থেকে কম করে দেয়। এক্সেল সপ্তাহে ছুটির দিনগুলোকে আপনার থেকে কম করে দেয়, যেমন শনিবার আর রবিবার। 1 সেলে স্টার্ট ডেট টাইপ করুন। 2 সেল অ্যান্ড ডেট টাইপ করুন। আপনারা যদি এতে ছুটির দিনগুলোকে শামিল করতে চান তাহলে ছুটির দিনগুলোর তারিখ টাইপ করুন। 3 আপনারা যেখানে রেজাল্ট প্রাপ্ত করেছেন সেখানেই ক্লিক করুন। 4 ইনসার্ট ফাংশন বাটনে ক্লিক করুন। ইনসার্ট ফাংশন এর ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 5 ডাউন অ্যারোতে ক্লিক করুন আর ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করুন। 6 স্ক্রল বারে ব্যবহার করে নেটওয়ার্ক ডেজ সিলেক্ট করুন। 7 ওকেতে ক্লিক করুন। পৃষ্ঠা 316 ফাংশন আর্গুমেন্টস ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে আর সেই সেলে ক্লিক করুন যেটা স্টার্ট ডেট শামিল রয়েছে বা সেলের অ্যাড্রেস টাইপ করুন। 9 সেই সেলে ক্লিক করুন যাতে এন্ড ডেট শামিল রয়েছে বা সেলের অ্যাড্রেস টাইপ করুন। 10 হলিডে রেঞ্জে ক্লিক করে ড্র্যাগ করুন। 11 ওকেতে ক্লিক করুন। ফর্মুলার সেলে দুটি তারিখের মাঝে করা কাজের দিনের সংখ্যা ডিসপ্লে হয়ে পড়বে। নেটওয়ার্ক ডেজে গণনা করার সময় যদি আপনাদের স্টার্ট ডেট আপনাদের এন্ড ডেটের পরের হয় তাহলে এক্সেল নেগেটিভ নম্বরে প্রদর্শন করবে। পৃষ্ঠা 317 চার্ট তৈরি করা। প্যাটার্ন অ্যান্ড ট্রেন্ডকে সহজে দেখার জন্য আর ডাটামানের তুলনা করার জন্য আপনারা চার্ট তৈরি করতে পারবেন। চার্ট তৈরি করার পর জন্য ডাটাকে ভালোভাবে ডিসপ্লে করার জন্য আর সেটার ব্যাপারে এক্সপ্লেনেশন ব্যাখ্যা করার জন্য অর্থাৎ বিস্তারিতভাবে জানানোর জন্য আপনার রিবনে মজুদ চার্ট টুলসে ব্যবহার করতে পারবেন। 1 ডাটার সেই রেঞ্জকে সিলেক্ট করুন যেটাকে আপনারা চার্টে রাখতে চান। 2 রিবনে ইনসার্ট ট্যাবে ক্লিক করুন। 3 চার্ট গ্রুপের চার্ট টাইপে ক্লিক করুন। 4 চার্ট স্টাইলে ক্লিক করুন। এক্সেল তৎক্ষণাৎ এক চার্ট বানিয়ে দেবে, সেটাকে নিজেদের ওয়ার্কশিটে রেখে নিন। চার্টের সাথে কাজ করার জন্য এক্সেল 3 প্রকারের চার্ট ট্যাব ডিজাইন, লেআউট, ফরম্যাট, ডিসপ্লে করে। পৃষ্ঠার সংখ্যা 318।
চার্টকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া অথবা সেটার আকার বদলানো। আপনারা নিজেদের ওয়ার্কশিটের চার্টকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবেন আর সেটাকে রিসাইজ আকার ছোট বড় করতে পারবেন। চার্টকে মুভ করানো, এক চার্টের খালি জায়গায় ক্লিক করুন, এক্সেল চার্টকে সিলেক্ট করে নেবে আর সেটা চারপাশে হ্যান্ডেলের মতো বানিয়ে নেবে। 2, মাউসকে চার্টের ধারে নিয়ে যান, এই অবস্থায় মাউস পয়েন্টের আকৃতি বদলে যাবে। 3, চার্টে ক্লিক করুন আর ড্র্যাগ করে ওয়ার্কশিটের অন্য কোনো স্থানে নিয়ে যান। আপনারা যখন চার্টকে ওয়ার্কশিটের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান তখন সেটার চারপাশে ধূসর রঙের হালকা বর্ডার তৈরি হয়ে পড়ে। 4, মাউসের বাটন ছেড়ে দিন, এক্সেল মাউসকে অন্য কোনো স্থানে রেখে দেবে। এক চার্টে যে কোনো খালি জায়গায় ক্লিক করুন চার্টের আকার বদলানোর জন্য, এক্সেল চার্টকে সিলেক্ট করে নেবে আর সেটা চারপাশে একটা হ্যান্ডেলের মতো বানিয়ে দেবে। 2, মাউসকে চার্টের হ্যান্ডেলের উপর নিয়ে যান, এই অবস্থায় মাউস পয়েন্টারের আকৃতি বদলে যাবে। 3, চার্টের আকারে পরিবর্তন করার জন্য, ছোট বড় করার জন্য হ্যান্ডেলকে ক্লিক করে ড্র্যাগ করুন। আপনারা যখন চার্টের আকারে পরিবর্তন করেন তখন সেটা চারপাশে এক ডটেড বর্ডার তৈরি হয়ে পড়ে। 4, মাউসের বাটন ছেড়ে দিন, এক্সেল সেই চার্টের আকার পরিবর্তিত করে দেবে। পৃষ্ঠা 319, চার্টের টাইপ বদলানো। চার্ট তৈরি করার বদলে সেটা ডাটাকে আরও প্রভাবশালী রূপে প্রেজেন্ট করার জন্য আপনার চার্ট টাইপ অর্থাৎ চার্টের প্রকারকেও বদলাতে পারবেন। 1, চার্টের যে কোনো খালি স্থানে ক্লিক করুন। 2, রিবনের ডিজাইন ট্যাবে ক্লিক করুন। 3, চেঞ্জ চার্ট টাইপ বাটনে ক্লিক করুন, চেঞ্জ চার্ট টাইপ ডায়লগ বক্সে দেখতে পাওয়া যাবে। 4, নতুন চার্ট টাইপে ক্লিক করুন। 5, চার্ট স্টাইলে ক্লিক করুন। 6, ওকেতে ক্লিক করুন। এক্সেল সেই চার্টকে আপনাদের দ্বারা সিলেক্ট করা চার্ট টাইপে পরিবর্তিত করে দেবে। চার্টের লেআউট বদলানো। চার্টে এলিমেন্টসকে কীভাবে রাখা যায় তার জন্য আপনার চার্টে লেআউটও বদলাতে পারবেন। 1, চার্টে যে কোনো খালি স্থানে ক্লিক করুন। 2, রিবনের ডিজাইন ট্যাবে ক্লিক করুন। 3, চার্ট লেআউট গ্রুপে নতুন লেআউট ক্লিক করুন। চার্টের পুরো লিস্ট দেখার জন্য আপনারা মোর বাটনের ডাউন অ্যারোতে ক্লিক করতে পারেন। এক্সেল সেই চার্টের উপরই নতুন লেআউট অ্যাপ্লাই করে দেবে। পৃষ্ঠা 320, টাইটেল শামিল করা। নিজেদের চার্টের ডাটাকে আইডেন্টিফাই করার জন্য আপনার চার্টের উপরে এক্স আর ওয়াই অ্যাক্সিস টাইটেল শামিল করতে পারবেন। এক্স অ্যাক্সিস চার্টের হরাইজন্টাল ভ্যালু ডিসপ্লে করে আর ওয়াই অ্যাক্সিস উলম্ব ভ্যালু ডিসপ্লে করে। 1, রিবনের লেআউট ট্যাবে ক্লিক করুন। 2, অ্যাক্সিস টাইটেল বাটনে ক্লিক করুন। 3, যে অ্যাক্সিস টাইপ আপনারা অ্যাড করতে চান সেটায় ক্লিক করুন। 4, অ্যাক্সেস অপশনে ক্লিক করুন, এক্সেল চার্টে নতুন টাইটেল শামিল করে দেবে। 5, আপনারা এখানে প্রদর্শিত টেক্সটকে নিজেদের টাইটেল টেক্সটের সাথে বদলাতে পারবেন। অবজেক্ট থেকে সরে যাওয়ার জন্য আপনারা সিলেক্ট করা অবজেক্টের বাইরেও কোথাও ক্লিক করতে পারেন। পৃষ্ঠা 321, স্পার্কলাইন ইনসার্ট করা। এক্সেল 2010 স্পার্কলাইন হচ্ছে অত্যন্ত ছোট আকারের চার্ট যেটা কোনো সেলে দেখতে পাওয়া যায়। স্পার্কলাইন ক্রিয়েট করা অত্যন্ত সহজ হয়। স্পার্কলাইন অপশনে যাওয়ার জন্য ইনসার্ট ট্যাবে যান আর সেটার থেকে গ্রুপ সিলেক্ট করুন। আপনারা যেখানে স্পার্কলাইন গ্রুপ দেখতে পাবেন। 1, সেই সেলে ক্লিক করুন, যেখানে আপনারা স্পার্কলাইনে চান। 2, ইনসার্ট ট্যাবে ক্লিক করুন। 3, স্পার্কলাইন গ্রুপের নিচের কলামে ক্লিক করুন, ক্রিয়েট স্পার্কলাইন ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 4, সেলের সেই রেঞ্জকে সিলেক্ট করার জন্য যতটা পর্যন্ত ডাটা চার্টে শামিল হবে এই আইকনে ক্লিক করুন, সেই রেঞ্জকে সিলেক্ট করুন আর ওকেতে ক্লিক করুন। পৃষ্ঠা 322, ডাটার রেঞ্জ এখানে প্রদর্শিত হবে। এই এরিয়া সেই সেলের অ্যাড্রেস প্রদর্শিত করবে যেটা আপনারা পদক্ষেপ 1-এ সিলেক্ট করেছিলেন। এই সেলে স্পার্কলাইন প্রদর্শিত হবে। 6, ওকেতে ক্লিক করুন। সিলেক্ট করা সেলে স্পার্কলাইন দেখতে পাওয়া যাবে। স্পার্কলাইনের সমুচিত ব্যবহার দ্বারা যথেষ্ট দ্রুত আর সঠিকভাবে ডাটার তুলনা করা যেতে পারে। স্পার্কলাইনের টুলস ট্যাবে ডিজাইন টুলস দেখতে পাওয়া যাবে। এইসব টুলসে ব্যবহার করে আপনারা স্পার্কলাইনকে এডিট করতে পারবেন আর সেটার ফরম্যাট পরিবর্তনও করতে পারবেন। পৃষ্ঠা 323, প্রিন্ট এরিয়াকে ডিফাইন করা। ওয়ার্কশিটে কোন নির্দিষ্ট অংশকে প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট এরিয়াকে পরিভাষিত করতে পারবেন। 1, সেই সেলকে সিলেক্ট করুন যেটাকে আপনারা প্রিন্ট এরিয়ায় শামিল করতে চান। 2, পেজ লেআউট ট্যাবে ক্লিক করুন। 3, প্রিন্ট এরিয়াতে ক্লিক করুন। 4, সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করুন। এক্সেল সেই প্রিন্ট এরিয়াকে সেভ করে নেবে। পরের বার আপনারা যখন প্রিন্ট দেবেন তখন এক্সেল কেবলমাত্র ডিফাইন করা সেলেরই প্রিন্ট দেবে। পৃষ্ঠা 324, ওয়ার্কবুকে প্রিন্ট দেওয়া। আপনারা যখন স্ক্রিনে ডিসপ্লে হতে থাকা ওয়ার্কবুকের পেপারের ওপর প্রিন্ট দিতেও পারবেন। নিজেদের ডকুমেন্টস প্রিন্ট দেওয়ার আগে এটা সুনিশ্চিত হয়ে যান যে আপনার প্রিন্টার চালু আছে। 1, সেই ওয়ার্কবুক ওপেন করুন যেটাতে আপনারা প্রিন্ট দিতে চান। 2, ফাইল ট্যাবে ক্লিক করুন। 3,
প্রিন্টে ক্লিক করুন। প্রিন্ট অপশনে ব্যাক স্টেজ ভিউ দেখতে পাওয়া যাবে। এই দিয়ে আপনারা নিজেদের ওয়ার্কবুকের প্রিন্ট প্রিভিউ যেটা প্রিন্ট আসবে দেখতে পাবেন। প্রিন্ট দেওয়ার আগে আপনারা সেটাকে দেখতে পাবেন, কারণ আপনারা প্রিন্ট আউট একেবারে সেই রকমই দেখাবে। চার আপনাদের প্রিন্টের যতগুলো কপি চাই এখানে সেটা স্পেসিফাই করুন। 5 প্রিন্টার ড্রপ ডাউন লিস্ট থেকে আপনারা প্রিন্টার বেছে নিতে পারবেন। আবশ্যকতা হলে প্রিন্টারের কোয়ালিটি অ্যাডজাস্ট করার জন্য আপনারা প্রিন্টার প্রপার্টিসে ক্লিক করুন। 6 সেটিংয়ে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করুন। 7 আপনারা যে পেজে প্রিন্ট প্রাপ্ত করতে চান সেটা রেঞ্জ আইডেন্টিফাই করার জন্য সেটিংয়ে ক্লিক করুন। পৃষ্ঠা 325 4 8 এই অপশনে ক্লিক করে আপনারা এটা স্পেসিফাই করতে পারবেন যে আপনারা ওয়ার্কশিটে একদিকে প্রিন্ট চান না দুদিকে নয়। নিজেদের ডকুমেন্টে ওরিয়েন্টেশন স্পেসিফাই করার জন্য আপনারা এই অপশনে ক্লিক করতে পারেন। 10 নিজেদের পেপার শিটের সাইজ স্পেসিফাই করার জন্য আপনারা এই অপশনে ক্লিক করুন। 11 এই অপশনে ক্লিক করে আপনারা এই ডকুমেন্টের মার্জিন সেট করতে পারবেন। 12 আপনারা যে পেজের প্রিন্ট চান সেটার মাপ স্পেসিফাই করার জন্য এই অপশনে ক্লিক করতে পারবেন। 13 প্রিন্টে ক্লিক করুন। আপনাদের দ্বারা বেছে নেওয়া অপশনে ব্যবহার করে এক্সেল সেই ফাইলকে প্রিন্টিংয়ের জন্য প্রিন্টারের কাছে পাঠিয়ে দেবেন। এটাও জানুন এক্সেল 2010 প্রিন্ট ফিচার্সের মাধ্যমে মধ্যে প্রিভিউ, অ্যাডজাস্ট আর প্রিন্ট অল ঠিক সেইভাবেই সামিল হয়ে থাকে, ঠিক যেমনটা ব্যাকস্টেজ ভিউতে দেখতে পাওয়া যায়।